স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং injurious to health. প্রকাণ্ড তেঁতুল গাছটার ডালে ঝুলতে থাকা কোনো একটা মেয়ের লাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। লাশের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভটাও অনেকটা বেরিয়ে এসে গালের একপাশে ঝুলে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে আবির এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না। হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় আবির নিজের জায়গা থেকে এক চুলো নড়তে পারছে না। ওর মনে হচ্ছে ঝুলন্ত বিভৎস লাশটা ওর দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসছে। হঠাৎ চারিদিক থেকে দমকা হাওয়া বইতে শুরু করে। প্রচণ্ড বেগে ঝড়ের মতো বাতাস বইছে। এই বাতাসের দাপটে ঝুলন্ত লাশটা ধপ করে ওপর থেকে মাটিতে আছড়ে পড়ল। আস্তে আস্তে লাশটা এবার উঠে দাঁড়ায়। লাশটার ঘাড় একপাশে কাত করা, আর মুখের একপাশে ঝুলে থাকা জিভ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। লাশটা ক্রমশ আবিরের দিকে এগিয়ে আসে। আবির বুঝতে পারে এরপর ঠিক কী হতে চলেছে। নিজেকে বাঁচাতে দৌড়াতে শুরু করে সে। পিছন দিক থেকে একটা শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে বড় বড় পা ফেলে কেউ আবিরকে ধরতে আসছে। পিছনে তাকানোর মতো সাহস ওর হয় না। হয়তো সেই লাশটাই এগিয়ে আসছে। আবির প্রাণপণে দৌড়ে চলেছে। নদীর পাড়ে আসতেই কিছু একটাতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় ও। পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে খুব, তবু অনেক কষ্টে উঠে দাঁড়ায়। কি সে হোঁচট খেয়ে পড়ে গেল সেটা দেখতে ঘুরে তাকালো আবির। আর যা দেখলো তাতে ওর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। দেখে একটা বিভৎস লাশ মাটিতে পড়ে আছে। মুখের যেখানে সেখানে কাটা। দেখে বোঝা যাচ্ছে ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। লাশটার চোখ দুটো বন্ধ। এরপরই ধপ করে চোখ মেলে তাকায়। আবির চিৎকার করতে যায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। ধীরে ধীরে লাশটা উঠে দাঁড়িয়ে কুৎসিতভাবে হাসতে থাকে। আবির এবার খেয়াল করে এই লাশের চেহারা ঠিক তেঁতুল গাছের ঝুলন্ত লাশটার মতনই। এবার ওর মনে মৃত্যু ভয়ে ঢুকে যায়। দ্রুত হেঁটে নদীর পাড়ে চলে যায়। ঘাটে একটি মাত্র নৌকা বাঁধা আছে, কিন্তু কোনো মাঝি নেই। নিজের জীবন বাঁচাতে দ্রুত নৌকায় উঠে বৈঠা দিয়ে নৌকা চালাতে থাকে আবির। নৌকা যত মাঝ নদীর দিকে যাচ্ছে, তত পাড়ের দিক থেকে গোঙানির আওয়াজ ভেসে আসছে। আর হিম করা সেই শব্দ। যত রকমের দোয়া মুখস্থ আছে সব পড়তে থাকে আবির। কিন্তু এই কঠিন বিপদের মাঝে সবকিছুই যেন গুলিয়ে যায়। নৌকা যখন মাঝ নদীতে এসেছে, ঠিক তখনই আবির খেয়াল করে ওর সামনে নৌকার ওই মাথায় একটা মহিলা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে সামনে ঝুলে রয়েছে। চাপা কান্না কাঁদতে থাকে মহিলাটা। আবির মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওর কথা বের হচ্ছে না। হয়তো অতিরিক্ত ভয়ের কারণেই এরকম হয়েছে। কান্না থামিয়ে আবিরের দিকে তাকায় মহিলা। বুকের ভেতরটা ধক করে ওঠে আবিরের। মহিলার চোখ একদম সাদা। মনে হচ্ছে দুটো ডিম রাখা ওই চোখের কোঠরে। হামাগুড়ি দিয়ে আবিরের দিকে এগিয়ে যায় মহিলা। মাঝ নদীতে থাকার কারণে আবির পালাতেও পারছে না। এদিকে মহিলা ধীরে ধীরে ওর কাছে চলে আসে। কাছে আসা মাত্রই খপ করে গলাটা ওর চেপে ধরে। এরপর আবিরকে সাথে নিয়েই ঝাঁপিয়ে পড়ে নদীতে। একটা চিৎকার দিয়ে থরথর করে কাঁপতে শুরু করে আবির। পাশের ঘর থেকে আবিরের চিৎকার শুনে ছুটে চলে আসে ওর বাবা মা। এসে দেখে খাটের ওপর থেকে পড়ে গিয়ে থরথর করে কাঁপছে আবির। আবিরের বাবা তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে দেয় ওকে। হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে ওর মা। ছেলের এমন অবস্থা দেখে কান্নাকাটি বাঁধিয়ে ফেলে আবিরের মা।
চারিদিকে ফজরের আজান দিতে শুরু করেছে, আর আবির ধীরে ধীরে শান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। সকাল হওয়ার পর রোদের তীব্রতা বাড়লেও আবিরের ঘরের গুমোট ভাব কাটে না। বিছানায় মূর্তির মতো পড়ে থাকে আবির। ওর মা পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছে আর চোল দিয়ে চোখের জল মুছছে। আবিরের বাবা রাইয়ান মিয়া ঘরের মেঝেতে পায়চারি করছে। বুঝবার পারতেছি না কি হয়েছে। দিনকে দিন আবিরের অবস্থা মেলা খারাপ হয়ে যাইতেছে গো আবিরের বাবা। রাত বিরাইতে পোলাটা কেন জানি এমন চিল্লাইয়া ওঠে। এমন চলতে থাকলে তো ওর জানটাই শেষ হইয়া যাইব। একবার একবার ডাক্তার দেখাইলে হয় না? গেছিলাম তো ডাক্তারের কাছে, কইলো আপনি যান, আমি চলে যাব। এখনো তো ডাক্তার সাহেবের দেখা নাই গো। গ্রামের মানুষ কত কথা কয়, আমার কানে আইলে বুকটা মাইটা যায়। কেমনে নিয়ামু কও? ডাক্তার অন্য একটা রোগী দেখবার গেছে, সেই আন থেকে আমাদের বাড়িতে আইব। ঠিক এমন সময় সাইকেলের বেল বাজার শব্দ শোনা যায়। গ্রাম্য ডাক্তার রহিম সাহেব ঘরে ঢোকে। বারান্দার খাটের উপরে শুয়ে রাখা হয়েছে আবিরকে। ডাক্তার বিভিন্নভাবে চেক আপ করছে। আবিরের নাড়ি পরীক্ষা করে ডাক্তার কপালে হাত দিয়ে চিন্তায় পড়ে যায়। ডাক্তার সাহেব, আমার পোলাটাই কি বালা হইব? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে স্টেথোস্কোপটাকে কান থেকে খুলে ব্যাগে রাখলেন। তার কপালে চিন্তা রেখা ফুটে উঠল। তিনি আবিরের বাবার দিকে তাকিয়েই মাথা নাড়লেন। আসলে রাইয়ান ভাই, আবির একদম সুস্থ। ওর শরীরে কোনো রোগ নেই, আর কোনো সমস্যাও নেই ওর। যদি রোগই না থাকে তাহলে তাহলে এমন অবস্থা কেন? ও কথা কয় না কেন? ডাকলে চায় না কেন? তারপরও আবির কেন এভাবে প্যারালাইজড রোগীর মতো অসাড় হয়ে পড়ে আছে সেটা বুঝতে পারছি না। ওর কথা বলার শক্তি আছে, কিন্তু ও কথা বলতে পারছে না। আমি ঠিক বুঝতে পারছি না ওর সমস্যাটা আসলে কি। আপনারা বরং একটা কাজ করেন। কি কাম ডাক্তার? যা করতে কবেন তাই করবো, খালি আমার কলিজার টুকরোটারে আগের মতো কইরা দেন। আবিরকে শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে হয়তো আগের মতো হয়ে যেতে পারে। এখন আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো নিয়মিত খাওয়ান, আর যত তাড়াতাড়ি সম্ভব বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আবিরকে দেখে চলে গেল ডাক্তার। দূরে দাঁড়িয়ে ডাক্তারের কথাগুলো শুনছিল আবিরের ছোট কাকি। মিনু ধীর পায়ে এগিয়ে এলো রাইয়ান সাহেবের দিকে। ছোট বউ, তুমি কি কও এগুলান? ডাক্তার কি কইল হুনো নাই? এর লাইগাই তো কইতেছি, শহরে নিয়ে যাওনের দরকার নাই। আমার মনে হয় আমাগো অবিররে ভূতে আসর করছে। ভূত প্রেত বইলা কিছু আছেনি? মিনু চারপাশটা একবার দেখে নিয়ে নিচু স্বরে বলতে লাগলো, তবে তার চোখে এক বিচিত্র আতঙ্ক। আসে ভাইজান আসে, আমি আবিরে লাইগা তেল পোড়া আর পানি পোড়া আনছি। কবিরাজ কইছে এই তেল সারা শরীরে মালিশ করতে আর পানি খাওয়াইতে, তাহলেই ও বালা হইয়া যাইবে। এতক্ষণ আবিরের বাবা আর ওর ছোট কাকি কথা বলছিল। ওদের সব কথা শুনে আবিরের মা একটা আশার আলো খুঁজে পেল। সে চোখের জল মুছে মিনুর দিকে তাকালো। দাও ছোট বউ, ওই কবিরাজের তেল পানিটাই দিয়া দেখি, যদি আমার বলাটা চোখ মাইলা চায়। সবুজের ছোট কাকি মিনু চলে গেল। আবিরের মা তেল পড়া ওর সারা শরীরে মালিশ করে দিল, আর পানি পড়া খাইয়ে শুয়ে রেখে গেল। কিন্তু আবিরের চোখের সেই শূন্য দৃষ্টি বদলালো না। সে যেন এখনো সেই মাঝ নদীতেই আটকে রয়েছে। সময় রাত 9:35। সারাটা দিন কেটে গেল। আবির একইভাবে বিছানায় পড়ে রয়েছে।
এই তো সপ্তাহখানেক আগেও ও একদমই ভালো ছিল। তারপর হঠাৎ করেই এক রাতে আবির প্যারালাইজড রোগীর মতো হয়ে গেল। হালকা কথাও বলতে পারছিল, কিন্তু কাল রাতের পর থেকে সেই কথাটুকুও বন্ধ হয়ে গেছে। ছেলের চিন্তায় ওর বাবা মায়ের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। আবিরের একমাত্র বোন আছিয়া সারাক্ষণ ভাইয়ের পাশে বসে থাকে, নানা রকমের গল্প করে, সময় দেয় আবিরকে। আছিয়া বিশ্বাস করে ওর প্রতিটা কথা ওর ভাই মনোযোগ সহকারে শোনে, কিন্তু সেগুলোর উত্তর ও দিতে পারে না। আছিয়ার খুব ইচ্ছা করে আবিরের সাথে আগের মতো কথা বলতে, দুষ্টুমি করতে, কিন্তু সে পারে না। কষ্টে বুকটা ফেটে যায় ওর, চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে দুই গাল বেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আবার ভাইয়ের সাথে গল্প করতে শুরু করে আছিয়া। জানিস ভাইয়া, আজ বিকেলের দিকে আকাশটা খুব সুন্দর ছিল। তোর মনে আছে আমরা নদীর পাড়ে গিয়ে কত ঘুড়ি ওড়াতাম? তুই যখন সুস্থ হবি না, আমরা আবার সেই আগের মতো নদীর ঘাটে গিয়ে বসবো। আবির শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। ওর চোখে কোনো আবেগ নেই। ও কিছু বলতে চায়, কিন্তু ওর গলার কাছে শব্দগুলো দলা পাকিয়ে আটকে যায়। আছিয়া আবিরের কপালে হাত বুলিয়ে দেয়। তুই একদম চিন্তা করিস না, মা তো কত কান্নাকাটি করে। আমি মাকে বুঝিয়েছি যে আমার ভাই খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে, আমাদের আবার আগের মতো আনন্দ হবে ঘরে। রাত হয়ে গেছে। আবিরদের গ্রামে এখনো কারেন্ট আসেনি। চারিদিক অন্ধকার চাদরে ঢাকা পড়ছে। আছিয়াকে ওর মা শিলা হ্যারিকেনটা জ্বালিয়ে দিয়ে তাওয়ায় রাখতে বলল। হাসিয়া, মারে হারিকানটা নিয়ে ছোট কাকির ঘর থেকে একটু জ্বালাইয়া আনতরে। মায়ের কথা মতো ছোট কাকিদের বাড়ি থেকে হ্যারিকেনটা জ্বালিয়ে আনতে গেল আছিয়া। আবির খাটের ওপর একা শুয়ে আছে। ঠিক তখনই ওর পাশে একটা কালো কুৎসিত ছায়া এসে দাঁড়ালো। অন্ধকারের ভেতরেও ছায়াটার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। ছায়াটাকে দেখে আবিরের ভয়ে কলিজা শুকিয়ে গেল। মনে হচ্ছে ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। খিক খিক করে হেসে উঠল ছায়াটা। আবির চিৎকার করতে চাইল, কিন্তু কোনো লাভই হলো না। তারপর আছিয়া হ্যারিকেন নিয়ে আসার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল ওটা। আবির যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভয়ে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল ওর। সময় রাত 1:30, গভীর রাত। অন্ধকার একটা ঘরের ভেতরে আগুনের কুণ্ডুলি বানিয়ে তার পাশে বসে এক মনে মন্ত্র আওড়ে যাচ্ছে কেউ একজন। আবছা আলোতে ওটা পুরুষ নাকি মহিলা ঠিক বোঝা যাচ্ছে না। চারপাশে কটু গন্ধ ছড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে একটা পাতা নিয়ে আগুনের ওপর ধরে মন্ত্র পড়ছে সেই ছায়া শরীরটা। আর এদিকে আবির বিছানায় ছটফট করছে। অসহ্য যন্ত্রণায় ওর মুখটা নীল হয়ে যাচ্ছে। আবিরের ছটফটানি শুনে পাশের ঘর থেকে ওর বাবা রায়ান আর মা শিলা ছুটে চলে এলো। ওরে আল্লাহ, আমার পোটালটারে কিসে কামড়ায় রে, কিসে কামড়ায়? এমন করতেছিস কেন আবির? ও বাপ, এমন করতেছিস কেন? আবিরের মা ওর গায়ে হাত রাখতেই ছ্যাঁকা খেলো। আতকে উঠে হাত সরিয়ে নিল। ও ও আবিরের বাপ, ও আবিরের বাপ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আবিরের সারা শরীর আগুনের মতো গরম হয়ে আছে গো। আছিয়া তাড়াতাড়ি করে পানি এনে তাতে একটা কাপড় ভিজিয়ে আবিরের শরীর মুছে দিতে লাগলো। শিলা কান্না করেই যাচ্ছে। আছিয়া ছোট কাকি মিনু ওই গভীর রাতে ছুটে চলে এসেছে। মিনু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। বুবু নাও, আমি এখন যাই। কবিরাজের এই পানি পোড়াটুন ওরে খাওয়াই দাও তো, আল্লাহ মাফ করব। রাইয়ান মিয়া পানি পড়ার গ্লাসটা ধরে মিনুর হাত থেকে পানিটুকু নিয়ে আবিরকে খাইয়ে দিল।
সাথে সাথেই ওর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আবিরের দাপাদাপিও থেমে গেল এবং ও গভীর ঘুমে তলিয়ে গেল। শিলা কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। বুবু কাইন্দেন না, আমাকে আবির বালা হয়ে যাইব। আমি কালকে আবার কবিরাজের কাছে যামু, গিয়া আবিরের কথা সব কমু। আমার মনে হয় কবিরাজ সব কিছু ঠিক করে দেবো। অমিনু, অমিনু, তুমি একটু বেশি কইরা কবিরাজকে জিগাও না গো। আমার পোলাটা দিনে দিনে শুকাইয়া কাঠ হইয়া যাইতেছে গো। কোনো চিন্তা কইরেন না, ওই কবিরাজের হাত অনেক পোক্ত, শয়তানি আসর সব কাইটটা দিব। অর্ধেক রাত পর্যন্ত আবিরের পাশে বসে থাকলো ওর বাবা, মা, ছোট কাকি আর আছিয়া। তারপর এক সময় সবাই ক্লান্ত হয়ে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। রাত 3টে, গ্রাম জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। আচমকা খটমট শব্দে ঘুম ভেঙে গেল আবিরের। চোখ মেলে তাকিয়ে দেখে খাটের পাশে স্বপ্নে দেখা সেই কুৎসিত লাশটা দাঁড়িয়ে আছে। লাশটা কোনো মেয়ের, পচন ধরা চামড়া আর বিভৎস চেহারা। আবিরকে দেখে খিক করে হেসে উঠল লাশটা। সেই হাসির শব্দে সারা ঘর থরথর করে কাঁপছে। ভয়ে আবিরের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ও এবার কোনো মতে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠেই কথা বলার চেষ্টা করলো। কে কে আপনি? কেন আমার পিছনে এমন পড়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করছি? আবিরের গলার স্বর শুনে বিভৎস মূর্তিটা আরো এগিয়ে এলো। ওর শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। আমি জানি আমার এই অবস্থা আপনিই করছেন, আমারে ছাড়েন, আমি তো কোনো দোষ করি নাই। আবিরের কথা শুনে পৈশাচিক উল্লাসে হেসে উঠল লাশটা। তারপর আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে বলল, তুই ঠিকই বুঝেছিস, তোর এই অবস্থা আমি করেছি, কিন্তু আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে অন্য একজন। আমি তো শুধু তার হুকুম পালন করছি মাত্র। কথাটা বলে খিক করে হেসে উঠল কুৎসিত জিনিসটা। আর হিম করা হাসির শব্দে আবিরের হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম হতে লাগলো। আবির চোখ বন্ধ করে দোয়া পড়ার চেষ্টা করছে, কিন্তু সব ভুলে যাচ্ছে। তবুও কোনো রকম সাহস সঞ্চয় করে বলল, আমার ক্ষতি করতে কেডাই বলছে আপনারে? আপনিও বা কেডা? আমি জিন, খারাপ জিন আমি। আমাকে কে বলেছে সেটা তোর না জানলেও চলবে। তবে শুনে রাখ, তোকে ভয় দিয়ে তোকে শুকিয়ে ফেলবো, তোর রক্ত চুষে চুষে তোকে একসময় মেরে ফেলবো, আর এটাই আমার দায়িত্ব। জিনটা এবার আবিরের একদম কাছে চলে আসে। মেয়েটা খিক করে হেসে বলে উঠল, আবির হাত সরাতে চেষ্টা করে, কিন্তু ও যেন পাথরের মতো জমে গেছে, কোনো শক্তি কাজ করছে না। কথাটা বলেই মেয়েটা আবিরের শরীরের ওপর হেলে পড়ে। ওর দীর্ঘ জিহ্বাটা দিয়ে আবিরের গলা চাটতে শুরু করে। নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল আবিরের ওপর। সাথে সাথেই আবির কাঁপতে থাকলো। বড় বড় চোখে সে জিন মেয়েটিকে দেখে গোঙানি দিতে শুরু করে। আর যাই হয়ে যাক, মেয়েটা কিছুতেই ছাড়বে না আবিরকে। মেয়ে জিনটা এবার কণ্ঠদেশ ছেড়ে কাঁধে জিহ্বা দিয়ে আশ্লেষ করতে লাগলো। জিহ্বা দিয়ে লোলন করতে লাগলো আবিরের পুরো কাঁধ জুড়ে। মেয়ে জিনটা ঠোঁট জোড়া নিয়ে গেল আবিরের গলায়। ছোট ছোট কামড় দিয়ে আবার জিহ্বা দিয়ে আশ্লেষ করতে লাগলো। জিন মেয়েটির হাত একটু একটু করে চলে গেল আবিরের উন্মুক্ত পিঠে। অবাধ্য মতো বিচরণ করতে লাগলো পুরো পিঠ জুড়ে। আবিরের শরীর বারবার কেঁপে উঠছে। এরপর আর না পেরে শক্ত করে সে জিন মেয়েটির পিঠ খামচে ধরল। জিন মেয়েটি বুঝতে পেরে আবিরকে কোলে তুলে নিল। ইস, ছেলেটা তো একদম তুলোর মতো নরম। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল। আবির যখন বুঝল, সাথে সাথে বিছানা থেকে উঠতে গেলে জিন মেয়েটি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তার উপর ভর দিয়ে বসে, দুপা দিয়ে শরীর পেঁচিয়ে নেয় যাতে উঠতে না পারে। তারপর সে আবিরের দিকে ঝুঁকে গেল।
নেশাক্ত চোখে ছেলেটার পুরো শরীর দেখতে লাগলো। আবিরের কণ্ঠদেশে শক্ত একটা চুমু খায় সে, তারপর কানে ফিসফিস করে বলে, আমি তো কিছুই করছি না, আমাকে দিয়ে করাচ্ছে। আবিরের নিজেকে খুব অসহায় লাগছে, ঘৃণা লাগছে এই নারীরূপী দানবীকে। জিন মেয়েটির দিকে রক্ত চক্ষু তাকিয়েই বলল, তোর মতো মানুষ আমি জীবনেও দেখিনি। দেখবে কিভাবে? ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই। তোকে মারাটাই আসল কাজ। আবির এটা শুনে আরো ছটফট করতে লাগলো। ইচ্ছা মতো সে জিন মেয়েটিকে খামচে দিতে লাগলো। মেয়েটি সেদিকে পাত্তা না দিয়ে আবারও ঝুঁকে গেল আবিরের ওপর, নিজের সবটুকু ভর দিয়ে দিল শরীরটার ওপর। এক হাতে ভর দিয়ে নিজের মাথাটা তুলল সে। আবির বারবার কেঁপে কেঁপে উঠছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, তীর তীর করে ঠোঁট কাঁপছে তার। জিন মেয়েটি আবারও কন্ট্রোল হারালো, হামলে পড়ে ঠোঁট জোড়ার ওপর। একটু থেমে সে উঠে বসলো, বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আবিরেরও একই অবস্থা, ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার জন্য তার বউ ওঠানামা করছে। এত নড়ছিস কেন? তোকে শেষ করাই আমার কাজ। জিন মেয়েটি আর কিছুই না ভেবে আবিরের জামা এক টান দিয়ে ছিঁড়ে ফেলল। এবার নিজের শরীরটাও হালকা ঝংকার দিল, একটু বিরক্ত ভাব নিয়েই বলল, আজ তোকে মেরে ফেলবো রে। জিন আবিরের বুকে একটু একটু করে হাত বোলাতে লাগলো। আবিরের শরীর থরথর করে কেঁপে উঠল। আবারও নিজের শরীরের সব শক্তি দিয়ে জিন মেয়েটিকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু সে একটুও নড়ল না। আবির আর না পেরে মেয়েটির চুল খামচে ধরল। সে একটু একটু করে ছোট ছোট কামড় দিতে লাগলো। আবিরের মুখ থেকে অস্পষ্ট স্বর বের হলো। ঠিক তখনই দরজায় হারিকের হাতে শিলা বেগম এগিয়ে আসে। জিনটা তখন কুৎসিতভাবে হাসতে হাসতে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। ওটা চলে যেতেই আবির আবার প্যারালাইজড রোগীর মতো হয়ে গেল। শরীর একদম অবশ, আগের মতো কথাও বলতে পারছে না। চিৎকার করে বাবা মাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু কণ্ঠ থেকে শুধু অদ্ভুত গোঙানি বের হয়। আবিরকে হুইল চেয়ারে করে বকুলতলায় এনে বসিয়ে রেখেছে আছিয়া। ঘরের ভিতরে প্রচণ্ড গরম, আর এই গরমে ঘরে শুয়ে থাকা ওর জন্য খুবই কষ্টকর। তাই ভাইকে বকুলতলার খোলা বাতাসে এনে রেখেছে ও। এখানে খুব বাতাস আর ঠান্ডা, এই বাতাসে যেন প্রাণটাই জুড়িয়ে যায়। আবিরের সাথে বসে আছে আছিয়া আর নানান রকম গল্প করছে। ও জানে ওর ভাই উত্তর দিতে পারে না, কিন্তু বিশ্বাস করে আবির সব বুঝতে পারে। দেখ ভাইয়া, বকুল ফুলের ঘ্রাণটা কেমন মম করছে। তুই তো এই ঘ্রাণ খুব পছন্দ করতি। ছোটবেলা আমরা এই বকুল তলায় কত বকুল ফুল কুড়িয়েছি, মনে আছে তোর? আবির শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে গাছের ডালপালার দিকে। ঠিক তখনই বাড়ি থেকে মা শিলার ডাক ভেসে আসে। শিলা রান্নাঘর থেকে জোরে জোরে ডাকছে, ও আছিয়া, আছিয়া, কই গেলি তুই? জলদি আয় তো, এইখানে একটু নুন দিয়া জানা। মায়ের ডাক আসাতে ভাইকে একা রেখে বাড়ির দিকে ছুটে গেল আছিয়া। আবির এখন একা বসে আছে। ঠিক তখনই ও দেখে ওর ঠিক সামনে সেই ভয়ঙ্কর জিনটা এসে বসে আছে। ওটার চেহারা বড্ড বীভৎস, হাতে বেশ বড় একটা রাস্তার নোংরা কুকুর ধরে আছে। লাল টকটকে চোখে আবিরের দিকে তাকিয়ে এক চিলতে শব্দ করে বাঁকা হাসি হাসলো জিনটা। আবিরের হাড় হিম হয়ে যাচ্ছে। এরপরই কোনো কিছু বোঝার আগে কুকুরটার ঘাড়ে একটা কামড় দিয়ে রক্ত চুষে চুষে খেতে লাগলো জিনটা। ঘেন্নায় আবিরের গা গলে উঠছে বারবার, মনে হচ্ছে পেটের ভেতর থেকে নাড়ি বুড়ি সব বেরিয়ে আসবে। কুকুরটা কতক্ষণ কুঁই কুঁই শব্দ করে ছটফট করতে করতে একদম নিস্তেজ হয়ে গেল। ওটা এখনো বেঁচে আছে, কিন্তু কোনো শব্দ করার আর শক্তি নেই। একদম অসাড় হয়ে গেছে কুকুরটা। কুকুরের রক্ত চুষে খাওয়ার পর জিনটা ওর হাতের বিশাল তীক্ষ্ণ নখ কুকুরের পেটের ভিতরে ঢুকিয়ে দিল। এক টান দিয়ে সব নাড়ি ভুঁড়ি বের করে এনে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো ওটা। হাড় চিবানোর কচর মচর শব্দ আবিরের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। এটা দেখে আবির আর সহ্য করতে পারছে না। ও বমি করার আপ্রাণ চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। আবির প্রাণপণে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না।
এদিকে সামনে বসে জিনটা কুকুরের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সারা মুখ কাঁচা রক্তে মাখামাখি হয়ে আছে, গাল বেয়ে রক্ত টপ টপ করে ঘাসের ওপর পড়ছে। কি বিশ্রী অবস্থা! আবির দেখতে পারছে না এই বিভৎস দৃশ্য। ও চোখ বন্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো অপশক্তি ওর চোখ দুটো জোর করে খুলে রেখেছে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে ও, আর মনে মনে অপেক্ষা করছে আছিয়ার জন্য। আবির জানে আছিয়া আসার সাথে সাথেই জিনটা অদৃশ্য হয়ে যাবে। আসিয়া, কই গেলি? জলদি আয়, আমি আর সহ্য করতে পারতেছি না। আবিরের মনের কথা এটা, শব্দ বের হয় না, কিন্তু আছিয়া কেন এখনো আসছে না সেটা বুঝতে পারছে না আবির। এদিকে কুকুরের সব মাংস খেয়ে শেষ করে ফেলছে জিনটা। রক্তমাখা হাতে শুধু ধরে রেখেছে বেশ বড় সাইজের কুকুরের কালো কলিজাটা। সেটা আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বিদ্রুপের সুরেই বলল, খাবি নাকি কুকুরের কলিজা? খুব মজা। বসেই হো হো করে অট্ট হাসি দিয়ে উঠল জিনটা। আবির কথাটা শোনা মাত্রই ওর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। ও গো গো শব্দ করে জিনটাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। আবিরকে গো গো করে গোঙাতে দেখে বিশ্রী একটা হাসি দিল জিন। আমি না যাওয়া পর্যন্ত তুই কথা বলতে পারবি না। তোকে ভয় দিয়ে শুকিয়ে মারবো। তোর সাথে যা ইচ্ছা আমি করবো রাতে। দেখ, এই কুকুরের মতো করে তোর রক্ত আস্তে আস্তে চুষে নিচ্ছি, কিন্তু সেটা তুই বা তোরা কেউ বুঝতে পারছিস না। আর বোঝার ক্ষমতাও নেই তোদের। তোকে একদম অচল বানিয়ে তারপর মেরে ফেলবো। জিনটা কুকুরের কলিজায় ছোট্ট করে একটা কামড় দিয়ে আবারও আবিরের কাছে এলো। খাবি নাকি একটু? নে নে না নে। আবির কোনো মতে মাথা দোলালো। খাবে না সেটা বুঝিয়ে দিল, আর এটা বুঝতে পেরে জিনটা হিংস্র হয়ে উঠল। ও হঠাৎ উঠে এসে আবিরের গাল দুটো জোরে টিপে ধরল। তারপর কুকুরের কাঁচা কলিজাটা ওর মুখের ভেতরে জোর করে ঢুকিয়ে দিল। আবিরের ঘেন্না করছে খুব। ও চেষ্টা করছে ওটা মুখ থেকে ফেলে দেওয়ার, কিন্তু জিনটা কিছুতেই সেটা করতে দিচ্ছে না, বরং আঙুল দিয়ে জোর করে গলার ভেতরে ঢোকাচ্ছে। এক সময় সম্পূর্ণ কাঁচা কলিজাটা আবিরের পেটের ভিতরে চলে গেল। আবির হুইল চেয়ারে বসে ছটফট করছে। আছিয়াও ঠিক তখনই দৌড়ে চলে এলো। আছিয়াকে দেখে সাথে সাথেই কুয়াশার মতো অদৃশ্য হয়ে চলে গেল জিনটা। আবিরের ছটফটানি দেখে আছিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ও চিৎকার করে কান্না শুরু করে দিল। ভাই, তোর তোর কি হয়েছে? এমন করছিস কেন? তোর কি খুব কষ্ট হচ্ছে ভাই? আবিরকে নিয়ে এখন কি করবে আছিয়া বুঝতে পারছে না। ও পাগলের মতো চিৎকার করে বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, জলদি আসো, ভাই কেমন করছে দেখো। আছিয়া ডাক শুনে ঘর থেকে ছুটে এলো রাইয়ান আর শিলা। এসে এমন দৃশ্য দেখে শিলা চিৎকার করে কান্না জুড়ে দিল। আরে ও আল্লাহ, আমার সোনার জাদুটার কি হইল গো? আবির, ও আবির বাপ, কথা ক বাপ, কথা ক। আবিরের মুখে কোনো রক্তের দাগ নেই, কারণ ওটা ছিল অলৌকিক এক বিভীষিকা। আবির শুধু ছটফট করছে, আর এটা দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে রাইয়ান আবিরকে প্যাঁচা কোলা করে বাড়ির ভিতরে নিয়ে গেল, খাটের ওপরে শুয়ে দিল। শিলা হাত পাকা দিয়ে বাতাস করছে, তবু ওর ছটফটানি কমছে না। ওর প্রচন্ড কষ্ট হচ্ছে এবং চোখ দুটো উল্টে যাচ্ছে। ঠিক তখনই সুমাইয়ার ছোট কাকি মিনু ছুটে এলো বাড়ি থেকে। এসে আঁচল থেকে একটা কৌটো বের করে একটু পানি পড়া খাইয়ে দিল। কবিরাজের পানি পোড়া খাওয়াইয়ে দিছি। অন একটু তেল পোড়া মালিশ কইরা দিলে আল্লাহর রহমতে আবির বালা হইয়া যাইব। কথাটা বলে আবিরের বুকে তেল পড়া মালিশ করতে লাগলো মিনু কাকি। কিছু সময়ের মধ্যেই আবিরের শরীর শিথিল হয়ে এলো এবং ছটফটানি বন্ধ হয়ে গেল। ও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আবির ঘুমিয়ে যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।
শিলা তখনও ডুকরে ডুকরে কাঁদছে। ইদানিং শয়তান জিনটার অত্যাচার বেড়েই চলেছে। আগে শুধু স্বপ্নে এসে আবিরকে ভয় দেখাতো, কিন্তু এখন সরাসরি এসে ভয় দিচ্ছে। খুব জ্বালাচ্ছে জিনটা। কালকে রাতে তো সে মিলনও করতে চেয়েছে। আবির এসব না কাউকে বলতে পারছে আর না পারছে সহ্য করতে। সবসময় একটা আষ্টে পৃষ্ঠে থাকা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে ওকে। আজকের বিকেলের ঘটনাতে আবির রীতিমতো আধমরা হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আবির খুব বেশি দিন আর বাঁচবে না, এটা আবির খুব ভালোভাবেই বুঝে গেছে। বিছানায় শুয়ে শুয়ে এসব চিন্তা করছে আবির। ওর চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু মনের ভেতরে সেই পচা মাংসের গন্ধ এখনো লেগে আছে। গভীর রাতে বুকের ওপর প্রচন্ড চাপ লাগাতে ঘুম ভেঙে গেল আবিরের। চোখ খুলে নিজের বুকের ওপর নজর পড়তেই ও আঁতকে উঠল। বিভৎস চেহারার একটা 15 থেকে 20 বছরের মেয়ে আবিরের বুকের ওপর বসে আছে। মেয়েটার চোখ একদম কালো কুচকুচে, মনে হচ্ছে রাজ্যের অন্ধকার ওই দুই চোখের ভেতরে জমে আছে। সারা মুখ এবং শরীরে ফোসকা পড়া অবস্থা। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো মেয়েটার মুখের ভিতর কিলবিল করছে সাদা সাদা পোকা। তাকে বুকের ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আবির, কিন্তু শরীর অবস্থাকায় সেটা করতে পারছে না। ভয়ে আবিরের আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হতে লাগলো। মেয়েটা অট্ট হাসিতে ফেটে পড়ল। চোখের পলকে অল্প বয়সী মেয়েটা সেই ভয়ঙ্কর জিনের রূপে ফিরে গিয়ে আবিরের মুখের ওপর থেকে উঠে গেল আর দাঁড়িয়ে থাকলো ওর পাশে। আবির ছটপট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। জিনটাও চলে গেল অদৃশ্য হয়ে। অন্ধকার একটা রুমের ভেতরে আজকেও আগুনের কুণ্ডুলি বানিয়ে সাধনা করছে কেউ একজন। চারিদিকে লাল সুতো আর হাড়গোড় ছড়ানো। সাধনা শেষ করে অজ্ঞাত ব্যক্তিটি ভারী গলায় ডাকতে লাগলো, রুহিয়া, রুহিয়া। কয়েক মিনিটের মধ্যেই বাতাসের ঝাপটা দিয়ে ঘরে এসে হাজির হয়ে গেল জিনটা। আমাকে ডেকেছিস কেন? আমার কাজ কত দূরে এগোলো রুহিয়া? আবির কি মরার পথে? আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি, কিন্তু তুইও তোর প্রতিজ্ঞার কথা মনে রাখিস। আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে তোকে চিরতরে শেষ করে দিতে দ্বিতীয়বার চিন্তা করব না। আমার কথা আমি ঠিকই রাখবো, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই তোর কাজ ঠিকভাবে পালন কর। আবিরকে যেন গ্রাম ছাড়া বা দুনিয়া ছাড়া করতে পারি। মেরে ফেলবো ওকে? এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন যাক। ওর কষ্ট আমি উপভোগ করতে চাই, তারপর আমি বললেই মেরে ফেলিস। তাই হবে, এখন আমি গেলাম। কথাটা বলেই অদৃশ্য হয়ে চলে গেল রুকিয়া নামের জিনটা। এদিকে অজ্ঞাত ব্যক্তিটাও ওর কাজ শেষ করে চাদর মুড়ি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। দিন দিন আবিরের অবস্থা খুবই খারাপের দিকেই যাচ্ছে। শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, হাত পা চিকন হয়ে যাচ্ছে। দেখলে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা ছেলে। এদিকে অনেক কিছু করেও যখন কিছুই হচ্ছে না, তখন আবিরকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রায়ান সাহেব অনেক কষ্টে টাকা জোগাড় করলেন। 2 দিন পরেই আবিরকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেল ওরা, কিন্তু সেখানেও আশানুরূপ কোনো ফল পেল না। শহরের বড় ডাক্তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে শেষে বলেই দিল তারা এটা পারবে না। ফলে হতাশ হয়ে আবার গ্রামে চলে এলো ওরা। এক রাতে আবির একা ঘরে শুয়ে আছে। হঠাৎই অনুভব করলো কেউ ওকে বিছানা থেকে তুলছে। আবিরের গলা ধরে শূন্যে উঠিয়ে নিল রুকিয়া নামের সেই জিনটা। গলা চেপে ধরাতে দম আটকে আসছে ওর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আবিরের। এক ফোঁটা বাতাস না পেলে এবার বুঝি মরেই যাবে ও। জিনটা দাঁতে দাঁত চেপে আবিরের দিকে লাল লাল চোখে তাকিয়েই বলল, কি ভেবেছিলি? হ্যাঁ, তোর বোনকে আকার ইঙ্গিতে আমার কথা বললে আমি বুঝতে পারবো না? তোর বোন তোর কথা বুঝতে না পারলেও আমি ঠিক বুঝেছি, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
আমি এক ভয়ানক খারাপ জিন। আমার হাত থেকে বাঁচা এত সহজ না। আমার স্বার্থের জন্য আমি সব করতে পারি। কথাগুলো বলেই শূন্যের উপর থেকে আছাড় দিয়ে ছেড়ে দিল আবিরকে। ওপর থেকে খাটের ওপর এসে পড়াতে প্রচন্ড আঘাত পেল। ব্যথায় কোঁকিয়ে উঠল আবির। এত অত্যাচার আর সহ্য করা যায় না, এর থেকে মৃত্যু অনেক ভালো। মনে মনে নিজের মৃত্যু কামনা করতে লাগলো আবির। এছাড়া আর কোনো উপায়ও ওর জানা নেই। এই শয়তান চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগও দেখছে না। আবিরের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। মিনু কাকি আবিরের জন্য অনেক কিছু করেছে। কবিরাজের কাছে যাওয়া থেকে শুরু করে তেল পানি সঠিকভাবে ব্যবহার করা, মোট কথা আবিরের সব দায়িত্ব যেন মিনু কাকি নিজের কাঁধে তুলে নিয়েছে। মিনু কাকিকে সব সময় সাহায্য করে আছিয়া। এই দুঃসময় মিনু কাকি যে ওদের পাশে এসে দাঁড়িয়েছে, এজন্য ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি দিন দিন আরো বেড়ে যাচ্ছে আছিয়ার। আসিয়া মারি, আমার লাইগা এখন পান বানাইয়া দে তো মা। জর্দা একটু বেশি কইরা দিস। বেশি জর্দা না খাইলে আমি আবার পান খাইয়া মজা পাই না। মিনু কাকির জন্য পান বানাতে বানাতে আছিয়া মুখ তুলে তাকালো। আচ্ছা কাকিমা, তুমি যে এত জর্দা দিয়ে পান খাও, তোমার মাথা ঘোরে না? না রে পাগলি, মাথা ঘুরব কেন? আমার তো অভ্যাস হইয়া গেছে। জর্দা সারা জীবনটাই পান সে লাগে। এই যে নাও তোমার পান, বেশি জর্দাই দিচ্ছি। আছিয়ার হাত থেকে পানটা নিয়ে মুখে দিতে দিতে আয়েশ করে বসলেন মিনু কাকি। এইবার আবার পা দুইখানে একটু টিপা দে তো মা, খুব ব্যথা করতেছে। আবিরের দুশ্চিন্তায় শরীরটা জুইত পাইতাছি না। দাঁড়াও, দিচ্ছি। মিনু কাকি পান খাচ্ছে আর আছিয়া ওনার পা টিপে দিচ্ছে। আবেশে চোখ বুঝে আসতে লাগলো মিনু কাকির। আছিয়ার ডাকে চোখ মেলে তাকালো সে। কাকিমা, ভাই কি আর ভালো হবে না? ভাইকে দেখলে আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না। কথাটা বলে ডুকরে কেঁদে উঠল আছিয়া। মিনু কাকি ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। কান্দিস না রে মা, আমরা কি আর চেষ্টা কম কইতাছি ক? আল্লাহ যদি বালা করে তাইলেই বালা হইব। তয় আমার মন কয় আবির বালা হইয়া যাইবই যাইব। ডাক্তার তো ফিরিয়ে দিল, এখন আমাদের কি হবে কাকিমা? আমি নতুন আর একটা কবিরাজের সন্ধান পাইছি। অনেক দূর থেকে আইছি। কালকে এর কাছে যাবো। আবিরের কথা উনারে খুইলা কৌমদেই কি হয়। তুই ভরসা রাখ মা। তাই যেও কাকিমা, আমার ভাইকে এমন ভাবে আমি আর দেখতে পারছি না। মিনু কাকির সাথে আবিরকে নিয়ে আরো অনেক কথা বলল আছিয়া। মিনু কাকির আশ্বাসে আছিয়ার মনে একটু শান্তি ফিরল।